বিজেপি আর বাংলাদেশের আওয়ামী লীগ এদের মধ্যে সম্পর্কটা তো অনেক গভীর। গত 15 বছরে তো একদম নিঃশর্ত সমর্থন দিয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল, এবং রাজনৈতিক চরিত্রের মধ্যেও বিজেপি আর আওয়ামী লীগের মধ্যে মিল আছে মারাত্মক ধরনের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ একটা বড় ইস্যু, ওদের তো আর কিছু নাই আশেপাশে কিছু করানোর জন্য। হিন্দুত্ববাদকে জাগরণ তোলার জন্য, মুসলিম হিন্দু বিদ্বেষ ছড়ানোর জন্য, এবং বিজেপির তো এটা রাজনৈতিক এজেন্ডা। এবং সেখানে গ্রাম দেশে একটা কথা আছে, কান্দে জোয়ালে যখন নিজের দায়িত্বটা পারবে তখন বেড়ে আপনি সোজা হয়ে যাবি। কলকাতায় আমরা যেতে পারিনি চিকিৎসার জন্য। বাংলাদেশের কোনো মানুষ গ্লোবালি কি শুধু ওই দেশটা ছাড়া আমাদের কোনো দেশ নেই? এখন চিকিৎসার জন্য দেখেন ব্যাংককে যাচ্ছে, চায়না যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে। কোথাও কি চিকিৎসাটা থেমে আছে যে ইন্ডিয়া যেতে পারি নাই, আমার বোধহয় বিনা চিকিৎসা মারা গেলাম? হাসিনার সাথে পশ্চিমবঙ্গের শাসনের সাথে একটি মিল আছে। আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতেও বিরক্ত হয়ে যায় মানুষ আপনাকে দেখতে দেখতে। অনেকটাই বলা যায় যে এইবারও আগের ধারাবাহিকতা, এইবারও অনেকের ধারণা ছিল হয়তো তৃণমূলই শেষ পর্যন্ত ক্ষমতা এসে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি, যেহেতু আমাদের ভাষা এক, সংস্কৃতিও কাছাকাছি, এবং আমাদের যোগাযোগটাও মোটামুটি নিবিড়, বাংলাদেশের বিশেষ করে 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে যেই একটা ছন্দ পতন বলেন, আর যেইভাবে কলকাতার সাথে কিংবা পশ্চিমবঙ্গের সাথে কিংবা ভারতের সাথেও এক ধরনের অনেকটাই মুখোমুখি একরকমের অবস্থান আমরা দেখছিলাম, বিশেষ করে ভারতীয় মিডিয়া যেইভাবে অপপ্রচার করছিল বাংলাদেশের অবস্থা নিয়ে, সেই জায়গায় যদি আরও নেকেডলি বলি তাহলে শুভেন্দু অধিকারী, যিনি এখন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সম্ভবত তার নামই সবার আগে আসতে পারে বলে অনেকেই মনে করেন এবং আসবে বলে মনে করেন। সুতরাং সেই মানুষটার অনেক কমেন্ট ছিল এরকম যে বাংলাদেশ দখল হয়ে যাবে। এই কিছুদিন আগেও তিনি মন্তব্য করেছিলেন যে গাজায় যেভাবে বোমা বর্ষণ হচ্ছে ইসরায়েল, ভারতেরও উচিত বাংলাদেশকে ওইভাবে দখল নিয়ে নেয়া। বিভিন্ন রকমের উদ্ভট কথাবার্তা আমরা শুনেছি। সেই জায়গায় কি হতে যাচ্ছে সামনে বাংলাদেশের সাথে, তাদের সাথে সম্পর্ক কোনো প্রভাব পড়বে কিনা? আপনি বলতে চাচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপি যেহেতু ক্ষমতায় আসলো বলতেই পারি আমরা, কারণ বিপুল বিজয়, জি, ভূমিকম্প বলতে পারেন আপনি মমতার দুর্গে। তো আমি মনে করি না এগুলো কিছু, এগুলো রাজনৈতিক রেটরিক, এগুলা বিজয় পাওয়ার জন্য এগুলো বলে যে বাংলাদেশ তাদের একটা ইস্যু ছিল। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ একটা বড় ইস্যু, ওদের তো আর কিছু নাই আশেপাশে কিছু করানোর জন্য। সো হিন্দুত্ববাদকে জাগরণ তোলার জন্য, মুসলিম হিন্দু বিদ্বেষ ছড়ানোর জন্য, এবং বিজেপির তো এটা রাজনৈতিক এজেন্ডা। তারা শুধু যে পশ্চিমবঙ্গে তা না, তারা তো সারা ভারতে এই রাজনীতি করছে, হিংসার রাজনীতি এবং হিন্দু মুসলিম বিভক্তির রাজনীতি। এই বিভক্তি দিয়ে পশ্চিমবঙ্গেও তারা সে একই খেলাটা খেলেছিল, এবং এই খেলাতে তারা এবার এতটা শার্প ডিভিশন আনতে পেরেছে যে হিন্দুরা একবার একজোট হয়ে ভোট দিয়েছে মমতার বিরোধী হয়ে বিজেপিকে দিয়েছে। এবং আপনি যদি চিন্তা করেন প্রায় 30% মুসলিম সেখানে আছে, তাদের ভোটটা আর ওইভাবে প্রভাব ফেলেনি যখন হিন্দু ভোট এক হয়ে যায়, এবং এত অধিক সংখ্যক ভোট কাস্ট হয়েছে। গতবারও এর চেয়ে কম ছিল না। তো সার্বিকভাবে এই বিজয়টা দুইটা জিনিস আমার কাছে মনে হয়েছে। প্রথম হচ্ছে যে এটা একটা পশ্চিমবঙ্গের সাথে আমি বাংলাদেশের রাজনীতির সাথে একটু মিলাতে পারি। পশ্চিমবঙ্গে শেখ হাসিনার শাসন যখন শুরু হয়েছিল ঠিক একই সময়ে ওইখানেও তারা আসছিল, প্রায় 2011-তে আসলো, তো 11-তে মমতা শুরু করলো। প্রায় একই সময় বাংলাদেশও শেখ হাসিনা ছিল, এবং শেখ হাসিনার সাথে পশ্চিমবঙ্গের শাসনের সাথে একটি মিল আছে। আমি এই সেন্সে দেখি যে ওইখানেও একটা ক্ষমতাসীন দলের একটা গুন্ডামি, যেটা অরাজকতা, যেটা টেম্পো স্ট্যান্ড দখল, যে রাজনীতি বাংলাদেশে প্রচলিত আছে, বাস দখল, স্কুল প্রতিষ্ঠানগুলোতে নিজেদের কর্তৃত্ব করা,
এই সমস্তগুলো এমন পজিশনে গিয়েছে, মানুষ বিরক্ত হয়ে গেছে, সরকারি দলের উপর মানুষ এত না, বিরক্ত। ওখানে সরকারি দল বলতে যে কেন্দ্রীয় সরকার একটা আর হচ্ছে না, আমি রাজ্য সরকার। তৃণমূলের কথা বলছি, কারণ ওইখানে কেন্দ্রে কে থাকলো সেটা কিছু আসে যাচ্ছিল না তখন। রাজ্য সরকার, জি। রাজ্য সরকার যেহেতু সরকার চালাচ্ছে, সেখানে রাজ্য সরকারের উপরে সবগুলো বর্তায়। আচ্ছা। তো সে জায়গায় এত বিরক্ত হয়ে গেছিল যে, এবং করাপশন এভাবে বেড়েছিল, তো সবগুলোর একটা প্রভাব এখানে পড়েছে। এটাকে আপনি বলতে পারবেন, আরেকটা সেকেন্ড অপশন আপনি বলতেন এন্টি এস্টাবলিশমেন্ট, যেটা আমরা বলি। আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতেও বিরক্ত হয়ে যায় মানুষ আপনাকে দেখতে দেখতে। যাকে তাকে পাকিস্তান পাঠিয়ে দিব, বাংলাদেশে পাঠিয়ে দিব, এই যে মানে জোর করে দেশ থেকে তাড়িয়ে দিব, এই ধরনের রাজনীতি বাংলাদেশে ধরুন আওয়ামী লীগের রাজনীতিতে এগুলো ছিল। ডক্টর শিববীর, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন যে এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলে শেখ হাসিনার বীরের বেশে দেশে ফেরার সম্ভাবনা আপনি দেখেন কিনা? ধন্যবাদ। কারণ এই মন্তব্যটাও অনেকবারই আমরা শুনেছি। ধন্যবাদ আপনাকে, আমার সমালোচকদেরকেও ধন্যবাদ। দেখেন, বিজেপি আর বাংলাদেশের আওয়ামী লীগ, এদের মধ্যে সম্পর্কটা তো অনেক গভীর। গত 15 বছরে তো একদম নিঃশর্ত সমর্থন দিয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল, এবং রাজনৈতিক চরিত্রের মধ্যেও বিজেপি আর আওয়ামী লীগের মধ্যে মিল আছে মারাত্মক ধরনের। যেমন আপনি শুভেন্দুর কথা যেটা বলছেন যে শাহজালাল শাহজালাল এয়ারপোর্টে পাঠিয়ে দিবে, তারপর সেখান থেকে কীভাবে সেলুট দিয়ে আমাদেরকে গ্রহণ করে নিতে হবে, সেগুলো সে কীভাবে আমরা রেসপেক্ট করবো সেগুলো সে বলে দিচ্ছে। তাদের স্বার্থটা তারা দেখেন বাংলাদেশি খুঁজে খুঁজে ইন্ডিয়া থেকে বাংলাদেশে পুশ করতে চায়, আসাম থেকেও করছে, পশ্চিমবঙ্গেও তারা বলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গিয়ে সেখানে ভরে গেছে, তাদেরকে তারা বাংলাদেশে পুশব্যাক করতে চায়। কিন্তু আওয়ামী লীগকে আবার খুব সচেতনে ওখানে মেহমানদারি করতে চায়। বা বিজেপির রাজনীতিতে পশ্চিমবঙ্গে আপনি দেখেন যে ফ্যানাটিক রাজনীতি, যে ধর্মীয় বিভাজনের রাজনীতি, যে মুসলমানদের বিরুদ্ধে জোর করে জয় শ্রীরাম বলানো, অপমান অপদস্থ করা, মসজিদের নিচে রামের মন্দির খুঁজে পাওয়া, ধর্মীয় বিভাজন ভিত্তিক রাজনীতি করা, এবং যাকে তাকে পাকিস্তান পাঠিয়ে দিব, বাংলাদেশে পাঠিয়ে দিব, এই যে মানে জোর করে দেশ থেকে তাড়িয়ে দিব, এই ধরনের রাজনীতি বাংলাদেশে ধরুন আওয়ামী লীগের রাজনীতিতে এগুলো ছিল। কাউকে পাকিস্তান চলে যা, বাংলাদেশে তোমার ঠিকানা নাই, তুমি পাকিস্তানে চলে যাবা, এই ধরনের রাজনীতিতে র্যাটোরিক ইউজ করা, যে আরেক দেশে পাঠিয়ে দিব, এবং বিভাজন তৈরি করে রাখা নানানভাবে। এই রাজনীতির চরিত্রের দিক থেকে বিজেপির সাথে বাংলাদেশে আওয়ামী লীগের মিল আছে, এবং দুইজনের মধ্যে বন্ধুত্বটা এত গভীর যে তারা শেখ হাসিনাকে জয়ী হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে চায়, এটা তার, এবং বাংলাদেশিদেরকে সে বোঝাতে চায় যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তাকে এয়ারপোর্ট দিয়ে পাঠাবো, তোমরা সম্মানের সহিত তাকে গ্রহণ করতে বাধ্য হবে। তো এইটা তার পলিটিক্যাল রেটরিক, তার বন্ধুত্বের প্রমাণ সে দিচ্ছে। এটা আমি মনে করি না বাংলাদেশে এটা নিয়ে প্রভাব পড়বে। যেটা নিয়ে আমি কনসার্ন সেটা হচ্ছে যে তারা বাংলাদেশ বিরোধী একটা রেটরিক ইউজ করে, মুসলমান বিরোধী রেটরিক ইউজ করে ক্ষমতায় আসছে, এবং নানান জায়গায়, আসামে যেমন ওরা এনআরসি করছে, পশ্চিমবঙ্গে তারা এনআরসি করার চেষ্টা করবে। অলরেডি মুসলমানদের একটা বড় সংখ্যক, প্রায় 1 লাখের মতো মুসলমানদেরকে ভোটার তালিকা থেকে বাতিল করেছে তারা। তো এভাবে নানাভাবে সারা ভারতে কিন্তু তারা এই প্রচারটা চালায় যে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতে প্রচুর পরিমাণ বাংলাদেশ থেকে মুসলমানরা অনুপ্রবেশ করে। তো এটা আমি জানি না ওরা কোন সোর্স থেকে এ ধরনের কথাবার্তা বলে, কিন্তু এই রেটরিকটা সারা ভারতে মানুষ খায়, মানুষ তারা এটা গ্রহণ করেছে। তারা সত্যি সত্যি, আমি অনেকের সাথে সেমিনারের কথা হয়, তারা বলে তোমাদের সীমান্তে তো অনেক ঝামেলা, অনেক মানুষজন এরকম অনুপ্রবেশ করে। তো আমি বললাম কোন দুঃখে তোমার এই কথা সত্য মনে হয়? বাংলাদেশের মানুষ না খায় মরে, পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা এত খারাপ যে এখান থেকে ওখানে গিয়ে আমাদের খেতে হয়। মনে হচ্ছে এটা মেক্সিকো আর আমেরিকার সীমান্ত, আমেরিকা অনেক ধনাঢ্য দেশ, মেক্সিকো থেকে অনেক গরিবরা দলে দলে এসে এখানে অনুপ্রবেশ করতেছে। যেটা তারা করবে যে এই বাংলাদেশি বলে অনেক মানুষদেরকে তারা পুশব্যাক করার চেষ্টা করবে বাংলাদেশে। যেটা ওরা বলেছে যে 70-এর পরে 71-এর পরে যারা ওখানে গিয়েছে, এর আগের কোনো কানেকশন যদি প্রুফ করতে না পারে, তার মানে অনেক গরিব মানুষদের থাকে, তাদের নথিপত্র থাকে না, পুরোনো দিনের কোথায় দলিল দস্তাবেজ, নামজারি এগুলো থাকে না, তারা ক্ষতিগ্রস্ত হয়, বিপদে পড়ে। আমরা এনআরসির সময় এই কাহিনীগুলো দেখেছি। তো এটা যদি করে তাহলে ওরা রোহিঙ্গা সংকটের মতো, মায়ানমার যেমন আমাদের বাংলাদেশের দিকে পুশ করছে রোহিঙ্গাদেরকে, এরা এই কাহিনী শুরু করতে পারে, এবং এটা আমাদের জন্য একটা শরণার্থী ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা আছে যদি তারা এটা করে। আর সীমান্ত তা তো অনেক সেন্সিটিভ, এমনি বাংলাদেশের সীমান্তে প্রচুর খুন হয়, এটা সারা দুনিয়াতে ইউনিক যে এত বেশি সীমান্ত হত্যা হয়, দুনিয়াতে অন্য কোনো দেশে হয় না। ইভেন অনেকে এটাকে তুলনা করেন যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতেও এত হত্যা হয় না যতটা আমাদের সীমান্তে হয়। তো বিজেপি যেহেতু
বাংলাদেশে থেকে মুসলমানরা অনুপ্রবেশ করে বলে এ ধরনের রেটরিক ইউজ করে, তো আমার কাছে মনে হয় সীমান্তে হত্যা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটার ব্যাপারে বাংলাদেশ থেকে আমি মনে করি আমাদের প্রিকশন নেওয়া উচিত যে সীমান্তে নিরাপত্তা আমরা কিভাবে বৃদ্ধি করব, সীমান্তে হত্যা করা বা এ ধরনের ঘটনাগুলো ঠেকানোর জন্য। তো এছাড়া আমি মনে করি না মেজর কোনো ইস্যুজ হবে, কারণ বাংলাদেশের সম্পর্ক তো আর পশ্চিমবঙ্গ সরকারের সাথে হবে না, বাংলাদেশের সম্পর্ক হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হলো কে গেল এটা দিয়ে খুব বেশি যে আমাদের কিছু যাবে আসবে তা না, কিন্তু প্রতিবেশী হিসাবে ডেফিনেটলি ওখানে যদি মুসলমানদের উপরে এরকম নির্যাতন করা হয়, বাঙালি মুসলমান বলে তাকে বাংলাদেশি সাব্যস্ত করে নির্যাতন করা হয়, এটা আমাদের সাথে ডেফিনেটলি কানেক্টেড। তুমিও আমাদের ইসলামের মূল্যবোধকে এখানে উস্কানি দিবে, এটা বাংলাদেশ হওয়ার না, এটা শান্তিপ্রিয় দেশ, আমরা প্র্যাকটিসিং মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং আমাদের আকিদের উপর আমরা কিন্তু আখিরাতমুখী আমরা চিন্তা করি। কামরুজ্জামান রতন, পশ্চিমবঙ্গ বা ভারতে যদি হিন্দুত্ববাদী কার্ডের কথা যেটা বলছিলেন, হিন্দুত্ববাদী কার্ড বা মুসলিম কার্ড যদি এইরকম শক্তিশালী হয় বা নির্বাচনে প্রভাব ফেলে, বাংলাদেশেও কি এই ধর্মভিত্তিক রাজনীতির ধরেন এক ধরনের প্রভাব কি আরও প্রকট হওয়ার সম্ভাবনা আপনি দেখেন কিনা? আমি মনে করি পৃথিবীতে যতদিন মানবিক এবং মানবিক মর্যাদা নিয়ে মানুষ, সেটা হিন্দু বা মুসলিম সেটা বড় কথা নয়, মানুষ বেঁচে থাকবে এবং এই বেঁচে থাকার জন্য তাদের আপ্রাণ চেষ্টা, সেটা যে কোনো দেশেই হতে পারে, নিজের দেশে হতে পারে, পার্শ্ববর্তী দেশে হতে পারে। আমার মনে হয় গ্রাম দেশে একটা কথা আছে, কান্দে জোয়ালে যখন নিজের দায়িত্বটা পারবে তখন বেড়ে আপনি সোজা হয়ে যাবি। এই যে শুভেন্দুরা যেভাবে আমরা দেখেছি তো কীভাবে মানুষকে হিপনোটাইজ করার জন্য মানুষকে এমন আবেগী কিছু কোথাও কোথাও আবেগ দিয়েছে, কোথাও কোথাও উস্কানি দিয়েছে, এমনভাবে ওদের স্ক্রিপ্টগুলো তৈরি করেছিল, মনে হয় যে বাংলাদেশে এখনই বোধহয় একটা আকাশ থেকে একটা বজ্রপাত থেকে দেশটা বোধহয় ধ্বংস, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংস, আমরা যারা অংশীজন ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছি এখনই আমাদের দেশ থেকে পালাতে হবে, একটা সেফ একটা উস্কানিমূলক একটা অবস্থানে যাওয়ার জন্য তারা বিভিন্ন র্যাটরিক বলেন আর বিভিন্ন সোজা কথা, এটা কোনো ভদ্র এবং সুস্থ মস্তিষ্কের প্রতিবেশী রাষ্ট্রকে যারা অনার করে, মিনিমাম যাদের আমাদের প্রতি যদি তাদের একটা মিনিমাম শ্রদ্ধাবোধ থাকতো, আমরা পার্শ্ববর্তী একটা দেশ, আমাদেরকে কীভাবে ট্রিট করা উচিত, ওই মানসিকতা থেকেও তারা এই কাজটা করেনি। সুতরাং আমি মনে করি তারা দায়িত্ব পেয়েছে বা আজকে জয়লাভ হওয়ার পরে এখন তারা কি করবে এটা আমাদের দেখবার অবশ্যই আমরা দেখব। এই যে ভাই বলছিলেন যে এখন কলকাতায় আমরা যেতে পারিনি চিকিৎসার জন্য, মুসলমানদের উপর যেটা বলেছে, বাংলাদেশের কোনো মানুষ কি তার গ্লোবালি কি শুধু ওই দেশটা ছাড়া আমাদের কোনো দেশ নেই? এখন চিকিৎসার জন্য দেখেন ব্যাংককে যাচ্ছে, চায়না যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, সিঙ্গাপুর যারা বেশি মানে অ্যাবেল করতে পারে তারা তো যাচ্ছে। কোথাও কি চিকিৎসাটা থেমে আছে? বাংলাদেশের মানুষ এমনকি যে ইন্ডিয়া যেতে পারি নাই, আমার বোধহয় বিনা চিকিৎসা মারা গেলাম, সে তো মারা না, কোথাও কোথাও যাবে। উন্নত পৃথিবীর কোথাও কারোর জন্য কখনো থেমে থাকবে না। আমরা মনে করি এই বাংলাদেশটার জন্য পাশের দেশে যেই ধরনের শ্রদ্ধা থাকা উচিত সেটা গত ফ্যাসিস্টের সময় ছিল না। কেন ছিল না? কারণ যেনতেনভাবে ভোট ছাড়া আমাকে ক্ষমতায় থাকতে হবে। সুতরাং পাশের দেশের সমস্ত প্রশাসনিক কাঠামো, আমার সমস্ত স্বার্থগুলো জলাঞ্জলি দিয়ে আমি শুধু তাবেদারি করেছি, পাপেটগিরি করেছি। সুতরাং এই সরকার, জাতীয়তাবাদী দল এবং তারেক রহমানের যে প্রধানমন্ত্রীত্বের মাননীয় প্রধানমন্ত্রীর যে এখন যে পার্শ্ববর্তী দেশের সাথে তার যে একেবারে সমমর্যাদার ভিত্তিতে আত্মমর্যাদা রেখে যেভাবে দেশ এবং প্রতিবেশী দেশের সাথে যেভাবে সম্পর্ক রাখা উচিত, নিশ্চয়ই তারেক রহমান সেটা রাখবে। আমরা তাদেরকে অবজার্ভ করব এবং আমরা মনে করি এই পশ্চিমবঙ্গের যে সরকার পরিবর্তনের যে একটা আমরা অবস্থান আজকে দেখলাম, এর থেকে তারা পরস্পর, তবে এইখানে একটা আশাব্যঞ্জক। আপনি দেখেন তিস্তা সহ যখনই কোনো বাংলাদেশের গণদাবিটা আমরা যখন আমরা রেজ করেছি, যখন আমাদের জনগণের মধ্যে এরকম একটা প্রতিবাদের ভাষা ছিল, তখন কেন্দ্র অটোমেটিক দেখিয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে মমতা থেকে আমরা কোনো সমর্থন পাচ্ছি না। যখন কেন্দ্র এগিয়ে আসছে তখন এখানে সে একটা বাজে মমতা মন্তব্য করে পুরো আমাদের যে আশার যে জায়গাটা ছিল ওই জায়গাটাকে একটা বাদ সাধছে। সুতরাং আমি মনে করি বাস্তবতার নিরিখে কেন্দ্রীয় সরকার ওই হাসিনাকে ফেরত পাঠাবে। এটা বাংলাদেশ, এটা আমাদের ভূখণ্ড, নিজস্ব মানচিত্র। এই বাংলাদেশকে যদি গাজা মনে করা হয়, এটা তো নিশ্চয়ই পৃথিবী কিন্তু এটা মানবে না, বাংলাদেশের জনগণ কিন্তু মানবে না। আমরা চাই আমার সমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে আমাদের এই জয়কে আমরা অভিনন্দন জানাই, কিন্তু এইখানে ধর্মীয় উস্কানিতে আমরা এখানে পা দেব বা ওই হিন্দুবাদের
কোনো মানে রাজনীতি বাংলাদেশে ধর্মীয় আমাদের ইসলামের মূল্যবোধকে এখানে উস্কানি দিবে, এটা বাংলাদেশ হওয়ার না। এটা শান্তিপ্রিয় দেশ, আমরা প্র্যাকটিসিং মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং আমাদের আকীদার উপর আমরা কিন্তু আখিরাতমুখী আমরা চিন্তা করি। সুতরাং ওই তাদের মানে প্রভাকাণ্ডা বা তাদের যতগুলো মানে উদ্দেশ্যমূলক এই রাষ্ট্রের মানে এই রাষ্ট্রকে তারা ব্যর্থ করার জন্য যতগুলো কাজে তারা হাত দেয়, আমি মনে করি অতীত মানুষেরা জেনে গেছে, বিশ্বাস করেনি এবং তারা সাকসেস হয়নি। ভবিষ্যতে তারা এই বাংলাদেশকে মানে ধ্বংস করার জন্য বাংলাদেশের মানুষ আপনাকে এবং শেখ হাসিনাকে 5 বছরের বেশি ক্ষমতায় দেখতে চায় না। মমতা যে 15 বছর রাজত্ব করেছে, এটা তো বিরাট একটা ব্যাপার। এই 3 পার্টির মাঝখান দিয়ে বিজেপির উত্থান, তারপরে কংগ্রেস আছে সেখানে, তারপর আবার সিপিএম, এর মধ্যে যে এত বছর টিকে ছিল, এটা অনেক অনেক বড় পাওনা আমি মনে করি। যে বেচারি এবার জিততেও পারে নাই। আমাকে কথা প্রসঙ্গে আমি একটু বলি যে আমি যখন ইরাক ওয়ার কাভার শেষে দেশে আসলাম, আমাকে আমাদের তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জি আমাকে চা পানের আমন্ত্রণ জানিয়েছিলেন। তো উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা সাদ্দাম হোসেন কেমন জনপ্রিয়। তো আমি বলছি যে ম্যাডাম আপনি মাইন্ড করেন না আমি যদি বলি, বাংলাদেশের মানুষ আপনাকে এবং শেখ হাসিনাকে 5 বছরের বেশি ক্ষমতায় দেখতে চায় না। কারণ আপনাদের আমি বলছি তার ওনাকে বলছে যে 5 বছরের বেশি ক্ষমতা, এবং ছিলেন যে তাজুল ইসলাম ছিলেন ওনার প্রেস সেক্রেটারি, আর তরিকুল ইসলাম উনি তো মারা গেছেন, আপনি ওটাও বলতে পারছি না। তো 5 বছরের বেশি ক্ষমতায় দেখতে চায় না। তো সেই ক্ষেত্রে সাদ্দাম 24 বছর ক্ষমতায় ছিল। তো আপনি বুঝতে পারেন কেমন জনপ্রিয় ছিল। তো উনি একটু হাসলেন, তারপর আমারও বললেন যে 24 না 28 বছর। তা আমি ওনাকে একটু সংশোধনী দিলাম, যে বললাম যে ওনার বাদ পার্টি 28 বছর ছিল, কিন্তু সাদ্দাম হোসেন 24 বছর ছিল, কারণ এর আগে আরেকজন ছিল ওই পার্টির। সো এই বাংলাদেশ এবং এই দুই বাঙালিদের মধ্যে চরিত্র তো একই। তো সেই জায়গায় মমতা যে 15 বছর রাজত্ব করেছে, এটা তো বিরাট একটা ব্যাপার। তার আগে সিপিএম 34 বছর ছিল, সিপিএম এর পলিটিক্স অন্যরকম ছিল। কিন্তু সেই জায়গায় মমতা এই 3 পার্টির মাঝখান দিয়ে বিজেপির উত্থান, তারপরে কংগ্রেস আছে সেখানে, তারপর আবার সিপিএম, এর মধ্যে যে এত বছর টিকে ছিল, এটা অনেক অনেক বড় পাওনা আমি মনে করি। এবং মমতা, আমি একটু খারাপও লাগছে যে বেচারি এবার জিততেও পারে নাই। একটা আসনে লড়েছিল, সেখানেও শুভেন্দুর কাছে উনি হেরেছেন। সো না, সেই হারাটা মনে হয় খুব কম ব্যবধানে। আমি একটু আগে যখন নিউজ পড়ছিলাম তখন দেখছিলাম 538 ভোট সম্ভবত পেয়ে শুভেন্দু অধিকারী এগিয়েছিলেন এখানে। ওইটাই তো বললাম, শুভেন্দু 2টা আসনে জিতেছে, মমতার যেই আসনে সেখানেও মমতাকে উনি হারিয়েছেন 15,000 ভোটে। এখন আপনি যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক কোন জায়গায় যায়, এক ধরনের আতঙ্ক। বিশেষ করে বাংলাদেশের মুসলিমরা মনে করতে পারে যে ওইখানে হিন্দু জাগরণ, আর এখানে মুসলিমদেরকে কোনো নির্যাতন করে কিনা, বা এই ধরনের সম্পর্ক আরও তিক্ততা হয় কিনা। আমি মনে করি যে যখন কোনো আনরোলি ফোর্স বা দল ক্ষমতায় চলে আসে, তাদের কিছু রেসপন্সিবিলিটি তো বেড়ে যায় তখন। এই যে হিন্দু মুসলিম দাঙ্গা, হিন্দু মুসলিম ব্যবসা, এগুলো তখন তাদের ঘাড়ে আসবে। তখন তারা আবার বলতে পারবে না যে এটা তো তখন সরকার হিসেবে তাদের দায়িত্ব পড়ে যায়। আগে তো সরকারে ছিলাম না, তখন দাঙ্গা লাগিয়ে দিলাম। এখনও যেটা হবে সেটা হচ্ছে ইলেকশনের পরপর হবে, কোথাও কেউ কেউ প্রতিশোধ নিয়ে নেবে। কিন্তু আলটিমেটলি যে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সম্পর্ক নির্ভর করবে সেন্টারের উপর। পশ্চিমবঙ্গ এখানে কোনো ফ্যাক্টর না। সেন্টার কিভাবে বাংলাদেশকে ডিল করছে, এবং পশ্চিমবঙ্গের ডিল করার বিষয়টা এটাই হচ্ছে যে হিন্দু মুসলিম এই সম্পর্কটা, হিন্দু মুসলিমের যে তিক্ততা, সেটা তারা কতটা মিনিমাইজ করতে পারবে, সেটা কতটা মুন্সিয়ানার সঙ্গে ডিল করতে পারবে, সেটার উপর তাদের সাফল্য যেমন নির্ভর করছে, বাংলাদেশের সাথেও তাদের সম্পর্ক নির্ভর করছে। কারণ সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এখানেও তার প্রতিফলন যে হবে সেটা তারাও জানে।